বন্ধন ব্যাংকের নতুন অধ্যায়ে শুরু, নেতৃত্বে এলেন নতুন মুখ, আর সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে আলোচনা। দেশের আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এক প্রাক্তন আমলা এবার দায়িত্ব নিতে চলেছেন একটি বড় বেসরকারি ব্যাংকের শীর্ষ পদে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমোদনের পর দেবাশিস পাণ্ডাকে বন্ধন ব্যাংকের নতুন পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। এই পরিবর্তন শুধু পদ বদল নয়, ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিচালনায় বড় প্রভাব ফেলতে পারে। ৩ বছরের জন্য এই দায়িত্বে থাকবেন তিনি। দায়িত্ব নেওয়ার দিন থেকেই তার মেয়াদ শুরু হবে। বর্তমানে এই পদে রয়েছেন অনুপ কুমার সিনহা, যার মেয়াদ শেষ হচ্ছে ৪ জুলাই ২০২৬। অন্যদিকে ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ ২০২৪ সালের ৯ জুলাই এমডি ও সিইও পদ থেকে অবসর নিয়েছেন। ২০১৫ সাল থেকে টানা ৩টি মেয়াদ তিনি এই দায়িত্ব সামলেছেন। অবসরের পর তিনি এখন গ্রুপ স্তরে কৌশলগত ভূমিকা পালন করছেন, অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসা প্রসারণে নজর দিচ্ছেন। বন্ধন ব্যাংকের নতুন এমডি ও সিইও হয়েছেন পার্থ প্রতিম সেনগুপ্ত। তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমোদন পাওয়ার পর দায়িত্ব নেন। আগে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০২৪ সালের নভেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এবার আসা যাক দেবাশিস পাণ্ডার অভিজ্ঞতার কথায়। তিনি 1987 ব্যাচের আইএএস অফিসার। দীর্ঘদিন প্রশাসনে কাজ করার পাশাপাশি তিনি ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া-এর চেয়ারম্যান ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে ব্যাংকিং, বীমা ও আর্থিক নীতির ওপর তার গভীর অভিজ্ঞতা রয়েছে। এই নিয়োগের সময়টাও গুরুত্বপূর্ণ। বর্তমানে বন্ধন ব্যাংক কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে অ্যাসেট কোয়ালিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ ব্যক্তিকে বোর্ডে আনা হয়েছে, যাতে নজরদারি আরও শক্তিশালী হয়। কর্পোরেট গভর্নেন্সের দিক থেকেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা ও নিয়ম মেনে চলা খুব জরুরি। আরবিআই এই নিয়োগে সম্মতি দেওয়ায় বোঝা যাচ্ছে তারা এটিকে ইতিবাচক হিসেবে দেখছে। এখন সহজভাবে বুঝে নেওয়া যাক, পার্ট টাইম চেয়ারম্যান কী করেন। তিনি দৈনন্দিন কাজ দেখেন না, কিন্তু বোর্ডের নেতৃত্ব দেন। বড় সিদ্ধান্ত, কৌশল, ঝুঁকি সব কিছুর ওপর নজর রাখেন। ম্যানেজমেন্ট ঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করেন, অর্থাৎ তিনি গাইড ও তদারকির দায়িত্বে থাকেন। বিশেষজ্ঞদের মতে এই নিয়োগের ফলে ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হতে পারে, নিয়ম মেনে চলার প্রবণতা বাড়বে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আরও স্পষ্ট হবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়তে পারে। দেবাশিস পাণ্ডার আরও একটি বড় শক্তি হল তার অভিজ্ঞতা। তিনি আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বোর্ডেও যুক্ত ছিলেন। ফলে বড় আর্থিক প্রতিষ্ঠানের কাজকর্ম তিনি কাছ থেকে দেখেছেন। এবার সাধারণ গ্রাহকদের জন্য এর মানে কি? এখনই হয়তো বড় পরিবর্তন চোখে পড়বে না, তবে ভবিষ্যতে ব্যাংক আরও স্থিতিশীল হতে পারে, পরিষেবার মান উন্নত হতে পারে, আর্থিক ঝুঁকি কমতে পারে। এই পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বীমা পরিষেবা। বন্ধন ব্যাংক বিভিন্ন সংস্থার সাথে অংশীদারিত্বে বীমা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য বন্ধন লাইফ ইন্স্যুরেন্স। বন্ধন লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা দেয়। কম প্রিমিয়ামের টার্ম ইন্স্যুরেন্স, সেভিংস ও ইনভেস্টমেন্ট প্ল্যান, গ্যারেন্টিড ইনকাম প্ল্যান, অবসরকালীন সুরক্ষা এবং গ্রুপ ইন্স্যুরেন্স। পাশাপাশি ক্রিটিক্যাল ইলনেস বা দুর্ঘটনার জন্য অতিরিক্ত কাভারও নেওয়া যায়। প্রায় 99%-এরও বেশি ক্লেম সেটেলমেন্ট রেশিও এবং সহজ ডিজিটাল পরিষেবার কারণে এটি গ্রাহকদের কাছে একটি ভরসাযোগ্য সংস্থা হিসেবে পরিচিত। শেষে বলা যায়, এই পরিবর্তন বন্ধন ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে। নতুন নেতৃত্বের অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি ব্যাংককে আরও সংগঠিত ও শক্তিশালী পথে এগোতে সাহায্য করবে। আগামী দিনে এই সিদ্ধান্তের প্রভাব কতটা পড়বে তা নির্ভর করবে বাস্তব প্রয়োগের ওপরই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। ব্যাংকে টাকা রেখে নিশ্চিন্তে সুদ পাওয়ার যে ভরসা, সেই ফিক্সড ডিপোজিট বা এফডি আবার নতুন করে আলোচনায়। কারণ সুদের হার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখনই কি বাড়বে, না কিছুদিন অপেক্ষা করতে হবে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট ৫.২৫%-এই অপরিবর্তিত রেখেছে। এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন উঠছে, এফডির সুদের হার কি বাড়বে, না একই জায়গায় থাকবে? বিশেষজ্ঞরা বলছেন, এখনই বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম, তবে আগামী কয়েক মাসে পরিস্থিতি বদলাতে পারে। কারণ আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির চাপ, এই দুইই ভবিষ্যতে সুদের হার বাড়ানোর দিকে ঠেলে দিতে পারে। এবার দেখে নেওয়া যাক, বর্তমানে কোন কোন সরকারি ব্যাংকে এফডিতে সবচেয়ে বেশি সুদ মিলছে। ১ বছরের এফডির ক্ষেত্রে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক দিচ্ছে প্রায় ৬.৫০% সুদ, যা এই তালিকায় সবচেয়ে বেশি। এরপর রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ৬.৩০%। ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই তিনটি ব্যাংক প্রায় ৬.২৫% হারে সুদ দিচ্ছে। ৩ বছরের এফডিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দুটোই প্রায় ৬.৩০% সুদ দিচ্ছে।
ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া এবং কানাডা ব্যাংক। এদের সুদের হার প্রায় 6.25%। 5 বছরের এফডির ক্ষেত্রে ব্যাংক অফ বরোদা দিচ্ছে প্রায় 6.30%। এরপর রয়েছে কানাডা ব্যাংক 6.25%। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দুটোই প্রায় 6.10%। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিচ্ছে প্রায় 6.05% সুদ। এখানে একটা বিষয় পরিষ্কার, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সুদের হার খুব বেশি পার্থক্য নেই, কিন্তু ছোট ফাইন্যান্স ব্যাংক বা কিছু প্রাইভেট ব্যাংক তুলনামূলক বেশি সুদ দিয়ে গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা করছে। এবার প্রশ্ন, এফডির সুদের হার ঠিক কিভাবে নির্ধারিত হয়? অনেকে ভাবেন শুধু রেপো রেটের উপর নির্ভর করে এফডির সুদ বাড়ে বা কমে, কিন্তু বাস্তবে বিষয়টা আরও জটিল। প্রথমত, ব্যাংকের কাছে কত টাকা আছে, অর্থাৎ লিকুইডিটি বা নগদ পরিস্থিতি। দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতি কতটা বাড়ছে বা কমছে। তৃতীয়ত, সরকারি বন্ড বা জিসেকের ইয়েল্ড কত। চতুর্থত, অন্যান্য সেভিং স্কিম যেমন পোস্ট অফিস বা ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার কত। এই সব কিছুর মিলিত প্রভাবেই ব্যাংক এফডির সুদের হার ঠিক করে। 2025 সালে আরবিআই মোট 125 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল। তার প্রভাব পড়েছিল এফডির ওপর, সুদের হার কমে গিয়েছিল। কিন্তু 2026-এ এসে আরবিআই সেই রেট স্থির রেখেছে, ফলে এফডিতেও আপাতত স্থিতিশীলতা দেখা যাচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি এখন বড় ফ্যাক্টর হয়ে উঠছে। ইসরায়েল ইরান সংঘাতের কারণে জ্বালানি ও পরিবহন খরচ বাড়ছে, যার প্রভাব মুদ্রাস্ফীতিতে পড়তে পারে। আর মুদ্রাস্ফীতি বাড়লে আরবিআই আবার সুদের হার বাড়াতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে এফডিতেও। এখন সাধারণ বিনিয়োগকারীদের জন্য কি করা উচিত? যদি আপনি নিরাপদ বিনিয়োগ চান, তাহলে এফডি এখনও একটি ভরসাযোগ্য মাধ্যম। তবে দীর্ঘমেয়াদী এফডি করার আগে সুদের ট্রেন্ড দেখে নেওয়া ভালো। ছোট মেয়াদী এফডি করে পরে রিনিউ করার অপশন রাখা যেতে পারে। সিনিয়র সিটিজেন হলে অতিরিক্ত সুদের সুবিধা নেওয়া উচিত। আসলে এখনই এফডির সুদের হার খুব একটা বাড়ছে না, কিন্তু ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় সময়কাল ও বাজার পরিস্থিতি দুটোই মাথায় রাখা জরুরি। এফডি এখনও নিরাপদ, কিন্তু স্মার্ট সিদ্ধান্তই এনে দিতে পারে বেশি রিটার্ন।